নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের যে পাঠ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দশম শ্রেণী, অধ্যায় 4, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। অবশ্য আমরা এই লকডাউনের আগে এই সমস্ত অধ্যায় আমরা করেছিলাম, তোমাদের ক্লাসে আমরা বুঝিয়েছিলাম। তারপরও আমরা আবার একটু এদিকে ফিরে আসছি। তো যাই হোক, আমরা ক্লাসটি শুরু করি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এদেশে দক্ষিণ এশিয়ার 3টি বড় নদী আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত, এবং বাংলাদেশ এই 3টি নদীর অববাহিকায় অবস্থিত। দক্ষিণ এশিয়ার 3টি বড় নদী কি আমরা জানি: গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এই 3টি নদী হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় নদী। এদের অববাহিত আমাদের দেশের অবস্থান। আমাদের দেশে মৌসুমী বায়ুর প্রভাবটা বেশি, আর এ কারণে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ঋতু দেখা যায়। আমরা এই ঋতুগুলোর নাম সবাই জানি। এই ঋতুগুলো কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই 6টা ঋতুর প্রাধান্য আমাদের দেশে দেখা যায়। তবে 3টি ঋতুকে আমরা বেশি প্রাধান্য দিই, আমরা অনুভব করি। তোমরা নিজেই জানো ঋতুটা কি কি: গ্রীষ্ম, বর্ষা এবং শীত। এই 3টি ঋতু যখন আমাদের দেশে আগমন করে কাউকে বলতে হয় না, আমরা নিজেরাই বলতে পারি যে এখন বর্ষাকাল, কারণ বৃষ্টি হচ্ছে। আবার যখন গরম পড়ে তখন আমরা নিজেরাই বলতে পারি এখন গরমকাল। অন্যদিকে যখন শীত পড়ে তখন আমরা বলতে পারি এটা শীতকাল। কিন্তু বসন্ত, শরৎ এবং হেমন্ত এই 3 ঋতু আগমনকে আমরা অনেক সময় ধরতে পারি না। তো যাই হোক, ঋতু পরিক্রমায় আমাদের দেশে 3টি ঋতু প্রাধান্যই বেশি দেখা যায়। তাহলে আমরা এবার ফিরে আসি আমাদের দেশের অবস্থানটা কোথায়। বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আমাদের দেশের অবস্থান। এদেশ দক্ষিণ এশিয়ার একটা ছোট দেশ। 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে দেশের অবস্থান, এবং অন্যদিকে 88 ডিগ্রি 1 মিনিট 01 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে এদেশের অবস্থান। এদেশের মধ্য দিয়ে বিখ্যাত কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, যার পরিমাণ আমরা জানি 23.6 ডিগ্রি। অন্যদিকে আমরা দেখব যে এদেশের পূর্ব পশ্চিমে বিস্তৃতি কত? 440 কিলোমিটার, এবং উত্তর দক্ষিণে বিস্তৃতি 760 বর্গ কিলোমিটার। তাহলে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ আমরা সবাই জানি। এদেশের বিস্তৃতি কেমন সেটা আমরা দেখলাম। আমাদের দেশের সীমানা কি সেটা আমাদের জানা দরকার। সীমা হচ্ছে বাংলাদেশের উত্তরে উত্তর কোণ দিক, দক্ষিণ কোণ দিক, পূর্ব কোণ দিক, পশ্চিম কোণ দিক, এটা আমরা নিশ্চয় জানি। আমরা দিকগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আমরা কিভাবে বুঝবো যেদিকে সূর্য ওঠে ওদিক যদি আমরা মুখ করে দাঁড়াই তাহলে ওদিক পূর্ব, কারণ আমরা সবাই জানি দেশের পূর্ব দিকে সূর্য ওঠে, আমাদের দেশের পূর্ব দিকে সূর্য ওঠে। তাহলে যেদিকে সূর্য ওঠে ওই দিক পূর্ব। তাহলে পশ্চিম কোণ দিক সেটা আমরা নিশ্চয় জানি, পূর্ব পিছনের দিকে পশ্চিম।
এবং ডান দিকে আমরা ডান হাত থেকে যদি দেখি দক্ষিণ, এবং বাম দিকে যদি আমরা হাত করি তাহলে বাম দিকে আমাদের উত্তর। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম যে আমাদের দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম কোন দিকে আমরা জেনে গেছি। এখন দেখি আমাদের দেশের অবস্থানটা কোন দিকে জেনেছি, এবার আমরা দেখব সীমাটা কি। উত্তরে আমাদের দেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। উত্তর দিকে হচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। পূর্বে আমাদের যে সূর্য উঠে এদিকে, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার, এই দিক থেকে আমাদের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে দেখো উত্তর দেখলাম আমরা, পূর্ব দেখলাম, দক্ষিণে আমাদের নিশ্চয় জানি বঙ্গোপসাগর রয়েছে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে আমরা আমাদের দেশের এই সীমা সম্পর্কে একটি ধারণা দিলাম। আমাদের দেশের আয়তন আমরা সবাই জানি 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে এই ছোট আর একটা দেশ কোন দিকে, তাহলে আমরা জানলাম যার অবস্থান দক্ষিণ এশিয়ায়। আমাদের দেশের অবস্থান এশিয়া আমাদের দক্ষিণে এবং দক্ষিণ এশিয়ায় আমাদের এই দেশের অবস্থান। এদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এদেশের উত্তর দক্ষিণে বিস্তৃতি কত? পূর্ব পশ্চিমে বিস্তৃতি 440 কিলোমিটার এবং উত্তর দক্ষিণের বিস্তৃতি 760 কিলোমিটার। আর আমরা আরো জানলাম আমাদের দেশের ভৌগোলিক অবস্থানটা কোন কোন অক্ষরেখা এবং কোন কোন দ্রাঘিমারেখার মধ্যে আমাদের অবস্থান, সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব ভূপ্রকৃতি। ভূ মানে পৃথিবী, মাটি, এবং প্রকৃতি মানে গঠন। মাটি কিরকম, আমাদের দেশের মাটিকে কিভাবে ভাগ করা হয়েছে, মাটি কিরকম, এই যে প্রকৃতির ধরন, এটা হচ্ছে ভূপ্রকৃতি। তাহলে আমরা দেখি আজকে যে ভূপ্রকৃতি কি। বাংলাদেশ, আমরা আগে বলেছি বাংলাদেশ একটা বৃহৎ বদ্বীপ, পৃথিবীর বড় একটা বদ্বীপ, নাম হচ্ছে বাংলাদেশ। অবশ্য এও আমরা জানি বাংলাদেশের বিখ্যাত বদ্বীপের বড় বদ্বীপের নাম ভোলা। তাহলে আমাদের দেশ অসংখ্য নদ নদী আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শর্মা, আরিয়ালখা, মধুমতি, শীতলক্ষা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, এরকম হাজারো নদী আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত। এই সমস্ত নদী রয়েছে উপনদী এবং শাখা নদী। উপনদী এবং শাখা নদী দ্বারা জালের মতো বিস্তৃত করে আছে আমাদের দেশ। আমাদের দেশে উপনদী এবং শাখা নদী আমরা জেনেছি। উপনদী কাকে বলে আমি তোমাদের আই ক্লাসগুলোতে যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম। তারপর আমি আরেকটু বলি, উপনদী হচ্ছে যখন কোনো বড় নদী থেকে কোনো নদী উৎপন্ন হয়ে সোজাসুজি সাগরে পড়ে, অথবা বড় নদী থেকে উৎপন্ন হয়ে আরেকটা বড় নদীর সাথে মিশে যায়, সেটা হচ্ছে উপনদী। শাখা নদী ছোট নদী থেকে উৎপন্ন হয়ে ছোট নদীতে মেশে, অথবা বড় নদী থেকে উৎপন্ন হওয়ার এই নদীতে মিশে যায়, এগুলো হচ্ছে শাখা নদী। তাহলে আমার দেশে অনেকগুলো উপনদী রয়েছে, সেগুলো আমরা জানি। সে হচ্ছে কর্ণফুলী উপনদীগুলো কাসালাম, তারপর হালদা, রামখিয়াং, এগুলো হচ্ছে আমরা দেখেছি যখন করেছিলাম। তাহলে এখন আমরা দেখি এই সমস্ত নদীগুলো আমাদের দেশে জালের মতো বিস্তৃত হয়ে রয়েছে। আমাদের দেশে রয়েছে বেশ কিছু পাহাড়ি এলাকা। এই পাহাড়ও আমাদের ভূমির একটা গঠন, আর রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি, এগুলো আমাদের দেশের ভূগোল। তাহলে আমরা দেখলাম আমাদের দেশের গঠনটা কিরকম। আছে পাহাড়ি অঞ্চল, আছে বনভূমি, আছে বিস্তীর্ণ সমভূমি, আরো আছে কি আমাদের দেশে আরো রয়েছে অনেক
নদ নদী, শাখা নদী, উপনদী, এই সব কিছু আমাদের দেশের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এইগুলো আমাদের দেশে আবহাওয়া এবং জলবায়ুর পরে গভীর প্রভাব বিস্তার করে। এখন দেখি ভূপ্রকৃতি অনুসারে আমাদের দেশকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। ভাগগুলো আমরা জানি একটু। এই ভাগগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, নাম্বার 2 প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, নাম্বার 3 সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। তাহলে আমরা এটা এখন জানলাম ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 3 ভাগে ভাগ করেছি। 1 নম্বর টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, 2 নম্বর প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, 3 নম্বর সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। এখন আমরা এগুলোর একটু বর্ণনায় আসি। এখন প্রথম বর্ণনাটা টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বাংলাদেশের মোট ভূমি 12% এলাকা দখল করে আছে। মোট ভূমি, মোট বাংলাদেশের যে ভূমি তার 12% দখল করে আছে এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই পাহাড়গুলো কখন হয়েছে? হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছে তখন এই এলাকার পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। তাহলে এই এলাকার পাহাড়গুলো কখন সৃষ্টি হয়েছে তা জানলাম। এই এলাকার পাহাড়গুলোকে আমরা 2 ভাগে ভাগ করেছি। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আমরা 2 ভাগে ভাগ করেছি। 1 নম্বর ভাগ হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। 2 নম্বর ভাগ উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। তাহলে আসা যাক দক্ষিণ, দক্ষিণ পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চলের পাহাড়গুলো কোন কোন জেলা নিয়ে অবস্থিত নিশ্চয়ই আমাদের জানতে মনে ইচ্ছা করছে। তাহলে জানি আমরা এই এলাকার পাহাড়গুলো দক্ষিণ, বাংলাদেশের দক্ষিণ জেলা বলেছে যেহেতু, তাহলে এগুলো দক্ষিণ দিকে হবে, দক্ষিণ পূর্ব দিকে হবে। তাহলে দক্ষিণ এবং পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে এই পাহাড়গুলোর অবস্থান। তাহলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকের কোন কোন জেলা আছে আমরা একটু গেস করি, সবাই চিন্তা করি একটু, বেরিয়ে আসবে। তাহলে দক্ষিণ পূর্ব দিকে কোন কোন জেলা? চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার। এই এলাকার এই অঞ্চলের পাহাড়গুলো অবস্থিত। তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলো কোন জেলায় আমরা জানলাম। এখন দেখব এই অঞ্চলের পাহাড়গুলো কি কি। বাংলাদেশের সব থেকে বড় যে পাহাড় তাজিংডং, বাংলাদেশের সব থেকে বড় যে পাহাড় সেই পাহাড় এই অঞ্চলে অবস্থিত। এই পাহাড়ের নাম তাজিংডং। এরা কোন জেলায়? তাজিংডংয়ের অবস্থান দেশের বান্দরবানে অবস্থিত। তাহলে এর উচ্চতা কত হবে? এর উচ্চতা 1231 মিটার। তাজিংডংয়ের উচ্চতা 1231 মিটার। দ্বিতীয় বৃহত্তম পাহাড়ের নাম কিওক্রাডাম, এটাও বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা 1230 মিটার। এছাড়া আরো তৃতীয় যে পাহাড়টা রয়েছে তার নাম মদকমুয়ার, এর উচ্চতা 1000 মিটার। তাহলে আমরা দেখলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম বাংলাদেশের যে 3টি প্রথম, দ্বিতীয় এবং 3টি পাহাড় এই এলাকায় অবস্থিত। এই পাহাড়গুলো কি কি? তাজিংডং 1231 মিটার, কেওক্রাডাম 1230 মিটার এবং মদকমুয়ার তার উচ্চতা 1000 মিটার। তাহলে এই অঞ্চলের পাহাড়গুলো কোন কোন জেলা তা আমরা জানলাম। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা এই দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলোর অবস্থান। এবার দেখি আমরা উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো কোন কোন জেলা নিয়ে অবস্থিত। তাহলে উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো বোঝার আগে বুঝতে হবে কোন কোন জেলায় এই এলাকা আছে। তাহলে এই এলাকা আছে সিলেট, হবিগঞ্জ,
সুনামগঞ্জ, মৌলভীবাজার। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার। এই অঞ্চলের এই পাহাড়গুলো সমাবেশন হয়েছে। এই অঞ্চলের পাহাড়গুলো উত্তর এবং উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলোর মতো এত উঁচু না, এর উচ্চতা একটু কম। এই জন্য এদেরকে স্থানীয়ভাবে বলা হয় টিলা। এলাকার পাহাড়গুলোকে বলা হয় টিলা। দেখে তাহলে আমরা এখানে পাহাড়গুলো হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়। এরপরে আমরা আরো দেখব যে এই অঞ্চলের পাহাড়গুলো কি কি, বিখ্যাত পাহাড়গুলো কি কি: চিকনাগুল, খাসিয়া এবং জয়ন্তিয়া। চিকনাগুল, খাসিয়া এবং জয়ন্তিয়া এই অঞ্চলের পাহাড়গুলো। এখন দেখি আমাদের 2 নম্বর প্লাই স্টেশন কালের সোপান সমূহ। এই প্লাই স্টেশন কালের সোপান সমূহ ধরা হয় আনুমানিক 25,000 বছর সময়কালকে, পূর্বের সময়কালকে এই প্লাই স্টেশন কালের সোপান সমূহ ধরা হয়। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে এই প্লাই স্টেশন কালের সোপান সমূহ ধরা হয়। বাংলাদেশের মোট ভূমির 8% এলাকা এই প্লাই স্টেশন কালের সোপান সমূহের অন্তর্গত। এই 25,000 বছর আগে আন্ত বরফ গলা প্লাবনে এই অঞ্চলগুলো সৃষ্টি হয়েছে। এই এলাকার কে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্লাই স্টেশন কালের সোপান সমূহকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 1 নম্বর বরেন্দ্রভূমি। 1 নম্বর কি? বরেন্দ্রভূমি। 2 নম্বর মধুপুর এবং হাওড়ের গড়। 3 নম্বর আমরা দেখেছি লালমাই পাহাড়, লালমাই এলাকা। তাহলে আমরা এই 3 ভাগে ভাগ করেছি। তাহলে একটা দেখো বরেন্দ্রভূমি কোন কোন জেলা নিয়ে বরেন্দ্রভূমি অবস্থিত। এই বরেন্দ্রভূমি হচ্ছে নওগাঁ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া এবং জয়পুরহাট। নওগাঁ আমরা দেখব যে এই বরেন্দ্রভূমি কোন কোন এলাকার জেলাগুলোকে নিয়ে এই বরেন্দ্রভূমি গঠিত। সেই এলাকার জেলাগুলোকে আমরা নাম মুখস্থ করে ফেলব। এই এলাকার জেলাগুলো হচ্ছে নওগাঁ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া এবং জয়পুরহাট। এই এলাকার বরেন্দ্রভূমির আয়তন 9,320 বর্গ কিলোমিটার। এই বরেন্দ্রভূমির আয়তন। এরপরে দেখব আমরা মধুপুর ও হাওড়ের গড়। এই মধুপুর এবং হাওড়ের গড় কোন কোন জেলায় অবস্থিত। এই এলাকার জেলাগুলো ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকার কিছু অংশ নিয়ে মধুপুর এবং হাওড়ের গড় অবস্থিত। আর এই মধুপুর এবং হাওড়ের গড় এই এলাকার আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার। এই এলাকা আমাদের ঢাকার পাশে অবস্থিত। এখানে মাটি লাল এবং ধূসর বর্ণের, সম্পূর্ণ লাল নয়, লালের সাথে মিক্স ধূসর বর্ণের এই এলাকার মাটি। এরপরে আমরা দেখি যে লালমাই পাহাড় অঞ্চল। লালমাই হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে এর অবস্থান। এই লালমাই অঞ্চলের অবস্থান। এর আয়তন 340 বর্গ কিলোমিটার। মাটি লাল। তাহলে আমরা এই প্লাই স্টেশন কালের সোপান সমূহ জানলাম। বাংলাদেশের 8% এলাকা এই প্লাই স্টেশন কালের সোপান সমূহের অন্তর্গত। প্রায় 25,000 বছর আগের সময়কালকে এই প্লাই স্টেশন কালের সোপান সমূহ ধরা হয়। আন্ত বরফগলা পানির প্লাবনে এই এলাকার সৃষ্টি হয়েছে। এই এলাকাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 1 বরেন্দ্রভূমি, 2 মধুপুর হাওড়ের
লালমাই। বরেন্দ্রভূমি কোন কোন জেলায় অবস্থিত তা আমরা একটু জেনেছি। নওগাঁ, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া এবং জয়পুরহাট, এই এলাকার জেলাগুলো নিয়ে এই বরেন্দ্রভূমি অবস্থিত। এরপরে আমরা জেনেছি মধুপুর, ধলেরগড়, এগুলো কোন কোন জেলা অবস্থিত? ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, এই জেলার অংশবিশেষ নিয়ে এই মধুপুর এবং ধলেরগড় অবস্থিত। আমরা এও জেনেছি যে এই অঞ্চলের আয়তন কত? 4103 বর্গ কিলোমিটার। আর লালমাই মাত্র বললাম, লালমাই হচ্ছে কোন জেলা অবস্থিত? লালমাই কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই অঞ্চল অবস্থিত। এই এলাকার মাটিগুলো লাল, পাহাড়গুলোর উচ্চতাও খুব একটা বেশি না। তাহলে ক্লিয়ার হলো তো? এরপর দেখি আমাদের 3 নম্বর একটা অবস্থা রয়েছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি দেশের মোট আয়তনের 80% এলাকা এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। এর আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। এখন কিভাবে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সৃষ্টি হলো সেটা আমাদের জানতে হবে। আমাদের এখন সমভূমি অঞ্চল, দেশ একটা সমভূমি অঞ্চল। দেখব যে এখানে অনেক নদ নদী আমাদের দেশের উপর দিয়ে বয়ে গেছে। অনেক নদ নদী দেশের উপর দিয়ে বয়ে গেছে। এই নদ নদী বন্যা এবং এই বন্যার ফলে বৃষ্টি, বন্যা, এভাবে প্লাবন সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি হওয়ার ফলে নিচু এলাকাগুলো পলি জমে জমে, নিচু এলাকায় পলি জমে জমে এই যুগের পর যুগ, অনেক সময় পরে সময় চলে যাওয়ার পরে এই নিচু এলাকা পানি জমে জমে এই নিচু ভূমি আস্তে আস্তে উঁচু হয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমাদের দেশের অধিকাংশ এলাকা এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। আমরা দেখতে পাচ্ছি যে দেশের 80% এলাকা এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। তাহলে বুঝতে পারলাম এই এলাকা অঞ্চল সৃষ্টি হয়েছে। দেশের অধিকাংশ এলাকা ছিল নিচু জলাভূমি। এই এলাকায় বন্যা, এই পানিগুলো জমে জমে, প্লাবনের পানি জমে জমে, পলি জমে জমে এই এলাকার জমিগুলো সৃষ্টি হয়েছে। আর এগুলো হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এছাড়া আমরা দেখব যে এই প্লাবন সমভূমি সৃষ্টি হওয়ার পিছনে আরো কিছু এলাকা সৃষ্টি হয়েছে, যেমন স্বতজ বনভূমি, সুন্দরবন, নোয়াখালী, পটুয়াখালী, এই সমস্ত এলাকায় কিছু স্বতজ বনভূমি সৃষ্টি হয়েছে। আমরা স্বতজ বনভূমি কি সেটা হয়তো জেনেছি, আর না জানলেও আমরা আরো করে দিই। স্বতজ বনভূমি সেরকম যে এলাকার বনভূমিতে স্রোতের পানি বা জোয়ার ভাটার পানি উঠানামা করে। এই বনভূমিতে জোয়ার ভাটার পানি উঠানামা করে, জোয়ারের প্লাবিত হয়, ভাটার পানি নেমে যায়। এরকম বনভূমি হচ্ছে স্বতজ বনভূমি। বাংলাদেশে এরকম স্বতজ বনভূমি রয়েছে, নোয়াখালী অঞ্চলে রয়েছে, পটুয়াখালী অঞ্চলে রয়েছে, আর ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন পৃথিবী বিখ্যাত। এটা আমরা জানি সবাই, পৃথিবী বিখ্যাত বনভূমি সুন্দরবন। তাহলে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির ফলে স্বতজ বনভূমিরও সৃষ্টি হয়েছে। এখন দেখি আমাদের দেশের বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন, জনসংখ্যা, জনবসতি, কোন কোন এলাকায় জনসংখ্যা বেশি, কোন কোন এলাকায় জনসংখ্যা কম, কেন জনসংখ্যা বেশি, কেন জনসংখ্যা কম, এইগুলো আমরা এখন দেখব। আমরা জানি বাংলাদেশ একটা জনবহুল দেশ। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অবস্থান নবম।
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নবম। এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমান হার 1.3%। আমরা জেনেছি যে জনসংখ্যা বৃদ্ধির হার কত 1.37%। এদেশের জনসংখ্যা 14,97,00,000। বর্তমানে জনসংখ্যা 14,97,00,000। প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বাস করে। এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন লোক বাস করে। আমাদের দেশে রয়েছে পাহাড়ি অঞ্চল, রয়েছে নদী বিধৌত গ্রাম সমভূমি এলাকা, রয়েছে কিছু কিছু ভূমি। সঙ্গত কারণে জনসংখ্যা কোথাও বেশি কোথাও কম। এবং কেন বেশি কেন কম তার একটু ধারণা আমি দেই, তোমরা সবাই খেয়াল করো। কেন বেশি এবং কেন কম সেটা দেখি আমরা। পাহাড়ি এলাকায় জীবনযাত্রার মান কষ্টকর। সেখানে আধুনিক কোনো সুযোগ সুবিধা নেই। নেই শিক্ষার ভালো ব্যবস্থা, নেই যোগাযোগের ভালো ব্যবস্থা, নেই পানির ভালো ব্যবস্থা, নেই অন্য কোনো ভালো সুব্যবস্থা। এই কারণে এই এলাকার জীবনযাত্রার মান খুবই কষ্টকর। এই জন্য পাহাড়ি এলাকার লোক সংখ্যা খুবই কম। নেক্সট আমরা দেখি সমতল ভূমিতে যেখানে জীবনযাত্রার মান অতি সহজ, কৃষিকাজ সহজে করা যায়, যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর করে যোগাযোগ করা যায়, পানির ব্যবস্থা সুন্দর, সিস্টেম সুন্দর, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল এবং আধুনিক শিক্ষা এবং সমস্ত সামগ্রী রয়েছে, ওই এলাকায় জনসংখ্যা বেশি। তাহলে আমি দেখতে পাই বড় বড় শহরগুলোতে কেন জনসংখ্যা বেশি। নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে এলাকায় জীবনযাত্রার মান খুব সহজ, এই এলাকায় জীবনযাত্রা বাস করতে সুবিধা। এই কারণে দেশের সমতল ভূমিতে জনসংখ্যা খুবই বেশি আর পাহাড়ি এলাকায় কম। আমরা আরো দেখি যে কোন কোন এলাকার লোকেরা কোন কাজ করে জীবন যাপন করে। আমরা দেখব যে পাহাড়ি এলাকার লোকেরা জুম পদ্ধতি চাষ করে। এই জুম পদ্ধতি চাষ করে তারা জীবন যাপন করে এবং এটা কষ্টকর পদ্ধতি। এখানে নেই কোনো জলসেচের ব্যবস্থা, নেই কোনো ভালো ট্রাক্টর বা ভালো কৃষিযন্ত্রের ব্যবস্থা। এই কারণে এখানে লোকেরা সাধারণত জুম চাষ করে জীবনযাপন করে। আমরা পাহাড়ি এলাকায় কারা বাস করে সেটাও জানি। বিভিন্ন উপজাতির লোক এই পাহাড়ি এলাকায় বাস করে। গারো, সাঁওতাল, মগ, রাখাইন আরো অনেক উপজাতি রয়েছে। এরা এই পাহাড়ি এলাকায় তারা জীবনযাপন করে। আরো দেখি আমরা সমতল ভূমির লোকেরা কিভাবে জীবনযাপন করে। দেখবো আমরা নদীর তীরে গড়ে উঠছিল গঞ্জ। আমাদের যে নারায়ণগঞ্জ, আমরা যে নারায়ণগঞ্জ বাস করি, গঞ্জ, মুন্সিগঞ্জ। গঞ্জ কেন? এখানে বন্দর ছিল। এই বন্দরে বিভিন্ন জাহাজ, নৌকা নদীপথে তাদের মালামাল বহন করত। ফলে এই এলাকায় অনেক লোকের বসতি গড়ে উঠেছে। আর এই এলাকার লোকেরা সাধারণত পরিশ্রমী হয়। তারা কৃষিকাজ করে। কৃষিকাজের পাশাপাশি তারা অন্যান্য কাজও আমরা দেখি। স্কুলে আসার সময় তোমরা কিসে এসেছ? নিশ্চয়ই রিক্সা এসেছ, কেউ হেঁটে এসেছ, অথবা আসতে আসতে অনেক কিছু দেখেছ। দেখনি? অবশ্যই দেখেছ। তাহলে এই এলাকার লোকেরা কি কাজ করে? কেউ শ্রমিক, কেউ রিক্সা চালায়, কেউ গাড়ি চালায়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। আমরা যেমন শিক্ষকতা করছি, তোমাদের পড়াচ্ছি, তাহলে আমরা এই কাজগুলো করি। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখবো পাহাড়ি এলাকার মানুষ এবং সমতল ভূমির মানুষগুলো তারা বিভিন্নভাবে জীবিকা অর্জন করে। তাহলে এইভাবে আমার দেশ সামনের দিকে এগোচ্ছে। আমরা দেখবো যে এই পাঠে আমরা যে সমস্ত জিনিসগুলো জেনেছি সেগুলো তোমাদের এক নজরে আমি দিয়ে দিই। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের হাজার নদী ভূমির দেশ বাংলাদেশ, সূচনা সুফলা সুশলা দেশ বাংলাদেশ। অনেক নদী, উপনদী, শাখা নদী জলের মধ্যে ছড়িয়ে আছে। এই দেশে সাধারণত তিনটি ঋতুকে আমরা দেখি, গ্রীষ্ম, বর্ষা এবং শীত। অবশ্য অন্য ঋতুগুলো আমরা বুঝি না। এই ঋতুর পাশাপাশি আমাদের দেশে ভৌগোলিক সীমানা আমরা দেখেছি 20 ডিগ্রি এবং 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে আমাদের দেশ অবস্থান। অন্যদিকে আমাদের 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে দেখো 42 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে আমাদের অবস্থান। আমাদের উত্তর দেখো পূর্ব পশ্চিমের বিস্তৃতি 440 কিলোমিটার এবং উত্তর দক্ষিণের বিস্তৃতি
760 কিলোমিটার। আয়তন তো সবাই জানি 1,67,570 বর্গ কিলোমিটার। আমরা এটাও জেনেছি। আর ভূপ্রকৃতি বাংলাদেশ একটা বৃহৎ বদ্বীপ, আকৃতির, দ্যাট মিনস ডেল্টা। বদ্বীপকে বলা হয় ইংলিশে ডেল্টা। আর বাংলাদেশের বিখ্যাত বদ্বীপের নাম ঘোড়া, তাও আমরা জানলাম ঘোড়া। তাহলে এটা আমরা জেনেছি। আরো আমরা জেনেছি যে এই ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 1 প্রাক-সাম্রাজ্যিক পাহাড় সমূহ, 2 প্রাক-স্পেশাল কালেকশন সমূহ, 3 সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমরা এও আরো জেনেছি যে প্রাক-সাম্রাজ্যিক পাহাড় সমূহকে আমরা 2 ভাগে ভাগ করেছি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এই জেলা অবস্থিত। এই এলাকার 3টি বিখ্যাত পাহাড় আমি জানি যে তাজিংডং, কেওক্রাডং এবং মদকমোয়া। তাজিংডং মুখস্থ করবে, একটা মুখস্থ করবে। তাজিংডং, কেওক্রাডং এবং মদকমোয়া। তাজিংডংয়ের উচ্চতা আমি জেনেছি 1231 মিটার, কেওক্রাডংয়ের উচ্চতা 1230 মিটার এবং মদকমোয়ার উচ্চতা 1000 মিটার। আমরা উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো জেনেছি যে কোন জেলায় অবস্থিত। এগুলো সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই এলাকায় অবস্থিত। এই এলাকার পাহাড়গুলোকে বলা হয় টিলা। বিখ্যাত পাহাড়গুলো হচ্ছে 3টা: খাসিয়া, জয়ন্তিয়া এবং চিট্টাগুড়। খাসিয়া, জয়ন্তিয়া এবং চিট্টাগুড় এই 3টা বিখ্যাত পাহাড় আমাদের উত্তর পূর্ব দিকে অবস্থিত। আচ্ছা, এবার দেখব প্রাক-স্পেশাল কালেকশন সমূহ। প্রাক-স্পেশাল কালেকশন সমূহকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভাগগুলো আমরা জানি: বরেন্দ্রভূমি, মধুপুর, হাওরের গড় এবং লালমাই অঞ্চল। বরেন্দ্রভূমি কোন কোন জেলায় অবস্থিত তাও আমরা জেনেছি। এর দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা এবং জয়পুরহাট এই এলাকায় অবস্থিত। এবার আমরা দেখব যে বাংলাদেশের মধুপুর, হাওরের গড় কোন অঞ্চলে অবস্থিত তাও আমরা জেনেছি একটু আগে। জানো নি? অবশ্যই জেনেছ। সেটা কোন কোন জেলায়? যে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল। ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল এই 4টা জেলা নিয়ে আমাদের মধুপুর এবং হাওরের গড় অবস্থিত। নেক্সট আমরা আটা জানি যে লালমাই অঞ্চল। লালমাই তো আমরা সবাই জানি কুমিল্লা শহর থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে এই লালমাই অঞ্চল অবস্থিত। লাল এবং মাই, দেখো লালমাই অঞ্চলের কেন মাটি লাল? নিশ্চয়ই মাটি লাল দেখেছো, কুমিল্লা যাদের বাড়ি তারা নিশ্চয়ই দেখেছো মাটি লাল। তাহলে এই হচ্ছে লালমাই অঞ্চল। আর এরপরে আমরা দেখেছি প্রাক-স্পেশাল কালে এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। মোট সমভূমি 80% এলাকা এই এলাকায় অবস্থিত। বাংলাদেশ নিচে ছিল প্লাবন মানে বন্যা এসে এসে পলি জমে জমে নিচু ভূমি উঁচু হয়েছে। এভাবে আমাদের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সৃষ্টি হয়েছে। তাহলে এই এলাকার পাহাড়গুলো কোথায় অবস্থিত? এটা হচ্ছে এই এলাকা হচ্ছে সমতল ভূমি। আর নেক্সট যেটা দেখবো যে বাংলাদেশের কেন লোক সংখ্যা কোন এলাকায় বেশি। পাহাড় এলাকায় জীবনযাত্রার কষ্ট, লোক সংখ্যা কম, এবং সমতল ভূমিতে লোক সংখ্যা, জীবনযাত্রার মান সহজ, সুন্দর এবং জনসংখ্যা বেশি। সো এভাবেই আমরা দেখেছি আমাদের দেশের জনসংখ্যা কোথায় বেশি কোথায় কম। সো আমরা আর ক্লাসটাকে বেশি বাড়াবো না। আশা করি তোমরা আমার এই পাঠ বুঝতে পেরেছ। আর যাদের কোনো সমস্যা হবে তারা আমাকে ব্যক্তিগতভাবে ফোনে